ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি ফিরে আসলে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফিরবেন কিনা সেটা একটা প্রশ্ন। সেই সাথে তিনি ডিটিভিকে বলেছেন 24 পরবর্তী সন্ত্রাস ও জঙ্গিবাদ কায়েম হয়েছে। আরেকটি হলো 24 পরবর্তী পাকিস্তান মডেলের ধাবিত হয়েছে বাংলাদেশ, আর সংখ্যালঘুরা অনিরাপদ হয়েছে 24 সালের পরে। কি বলবেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমি এ কথা বারবার বলেছি যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আর কোনো সুযোগ নাই। পলিটিক্যালি রাজনৈতিকভাবে সে ডেড। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা সম্ভাবনা যারা দেখছেন অথবা করছেন, এটা সিম্পলি হচ্ছে একটা জাবর কাটা। আহা যদি হতো, হায় রে হায় যদি এর মনটা করা যেত, এরকম যদি হতো, এমন যদি হতো, এরকম একটা ফিলিংসের জায়গা থেকে আর কি। তো সেইটার প্রথম কারণ হচ্ছে যে পৃথিবীতে গত 100 বছরে অথবা তারও আগে এরকম কোনো ঘটনা নাই যে একজন শাসককে পদচ্যুত করা হয়েছে, তাকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এমন স্বৈরশাসক তিনি আবার কোনো না কোনো ফর্মে ক্ষমতায় ফিরে আসছেন। বাংলাদেশের আমাদের এই ভূখণ্ডের ইতিহাসে দেখবেন সেই ত্রয়োদশ শতাব্দীতে সেন বংশের যে রাজা লক্ষণ সেন তার রাজদরবারের পিছনের গেট দিয়ে খাবারের সময় পালায় চলে গেছেন। তো চলে যাওয়ার পর কিন্তু লক্ষণ সেন আবার নদিয়া মুর্শিদাবাদ দখল করতে পারেন নাই, ফিরে আসেন নাই। তো 800 বছর পরে আমার এই বৃহত্তর সুবা বাংলা, যেটা সুলতানি বাংলা, সেই বাংলাতে এই ঘটনাটা দ্বিতীয়বার ঘটেছে। সেটা হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে। রান্না করা খাবার ছিল, টেবিলে গুছানো ছিল, খাবার সময়ও হয়েছিল, কিন্তু তিনি পিছনের দরজা দিয়ে পালায়া চলে গেছেন। এবং শুধু নিজে পালিয়ে যান নাই, পালিয়ে যাবার আগে ওনার আত্মীয় স্বজন যারা ছিল তাদের সবাইকে তিনি পালানোর ব্যবস্থা করেছেন। তো সেই রকম যদি আমি কথাটা বারবার বলেছি, এটা শুনতে খারাপ লাগতেছে, গণভবনে যদি ওই দিনকার শেখ হাসিনা মারা যেত তাহলে আওয়ামী লীগ বেঁচে যেত, দল আকারে, তার রাজনীতি আকারে। কিন্তু যেই দলের নেতা তার পুরো লক্কর ঝক্কর বাহিনী সহ আত্মীয় স্বজন সহ ধারাবাহিকভাবে 36 দিনে পালাইছে, সেই বাহিনীর নেতা আর কোনোদিন নেতা আকারে ফিরতে পারবে না। এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না। আওয়ামী লীগের লোকদের সাথে তো আমাদেরও কিছু পরিচয় আছে। আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরা একসাথে বসলে শেখ হাসিনা এবং তার ক্যাবিনেটের 14 গোষ্ঠী উদ্ধার করে তারা কনভারসেশনে। পলিটিক্যালি আওয়ামী লীগের ফেরার সিম্পলি কোনো যৌক্তিক জায়গা নাই। এখন আবার হিস্ট্রিতে চলে যাই, ফিরবে না নাকি শেখ হাসিনা ফিরবে না? কোনোটাই ফিরবে না। পলিটিক্যালি 15 আগস্টের পরে তো আওয়ামী লীগ ফিরেছে। এখন পার্থক্যটা বলি, 75 আর 24-এর পার্থক্য হচ্ছে 75-এ কোনো গণ অভ্যুত্থান হয়নি, 75-এ একটা কু হয়েছে। কিছু মুক্তিযোদ্ধা প্রচণ্ড বীরত্বের সাথে যারা যুদ্ধ করেছেন বিভিন্ন সেক্টরে, সেই রকম যোদ্ধারা কু করে শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যা করেছেন। সেটার সাথে পুরো সারা বাংলাদেশ এই প্রসেসের সাথে ইনভলভ ছিল না। ক্ষমতা কে নিয়েছে? 75-এ শেখ মুজিব মারা যাওয়ার পরে ক্ষমতা কে নিয়েছে? মোস্তাক আহমেদ। কোন দলের নেতা? আওয়ামী লীগের। তো আওয়ামী লীগের বাকশালের শেখ মুজিবের ক্যাবিনেটের 22 জন মুস্তাক আহমেদের সাথে একই ক্যাবিনেটে মন্ত্রী হয়েছে, পালাইতে হয়নি তো। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ছিল। আওয়ামী লীগ 4 টুকরা হয়ে 79 সালে নির্বাচন করেছে না? 4 টুকরা আওয়ামী লীগ নির্বাচন করছে একসাথে। তাহলে কি পালায় নাই তো? তাহলে আওয়ামী লীগের ওজন ছিল তো কেন? কারণ হচ্ছে শেখ মুজিবের অন্যায় অপকর্মের বিরুদ্ধে কু হয়েছে, পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়েছে, সারা দেশবাসী খুশিও হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থান হয়নি এবং শেখ মুজিব পালায়া যায় নাই। এটা হলো সবচেয়ে বড় জিনিস। শেখ মুজিব দেশে ছিল, দেশে বসে সে খুনের শিকার হয়েছে। আপনি বলছেন 79 সালে নির্বাচন করেছে, কিন্তু এবারে যদি সুযোগ দিলে তো আওয়ামী লীগ নির্বাচন করবে। প্রশ্নে আসে নির্বাচন, গণ অভ্যুত্থান আর ওই কুয়ের শিকার হয়ে আওয়ামী লীগের ফিরে আসা তো এক জিনিস না। তাকে পদচ্যুত করা হয়েছে। তো পদচ্যুত করে যে পালায়া চলে গেছে তাকে আবার ক্ষমতায় আনা অথবা নির্বাচন করা, ক্ষমতা রাজনীতি করতে দেওয়ার আলোচনাটা কখন আসবে? যখন তার 17-18 বছরের কুকর্মের, খতিয়ানের, আমলনামার, গণহত্যার, নির্বাচন ধ্বংস করার, অর্থনীতি ধ্বংস করবার বিচার আচার হবে। এই নেগোসিয়েশন তাকে করতে হবে। যেই দলের একটা নেতাকর্মী এখন পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায় নাই, তারা শুধু ক্ষমা চাই না, বরং তারা এখনো পর্যন্ত মিছিল মিটিং করে হাসিনার কর্মকাণ্ডের প্রশংসা করে যাচ্ছে। তারা কেউ এটার বিপক্ষে কথা বলছে না। অতএব সেরকম একটা দলকে নেগোসিয়েশনের সুযোগ, রিকনসিলিয়েশনের সুযোগ আপনি কোথায় দেবেন? হ্যাঁ, পার্থক্য কোথায়? যারা ফৌজদারি অপরাধ করেছেন তাকে ফৌজদারি বিচার করবেন, রাজনীতি অন্য জিনিস। আওয়ামী লীগ দল আকারে রাজনীতি করতে পারবে না। কিন্তু ব্যক্তি যারা কোনো ফৌজদারি অপরাধ করেন নাই, যারা অন্যায় করেন নাই, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা, চাঁদাবাজি করা,
তারপরে তাদের ব্যবসা বাণিজ্য দখল করা, সেইটা হচ্ছে আইনের শাসনের লঙ্ঘন। ওই সীমাটা আমাদেরকে মেনে চলতে হবে। সেক্ষেত্রে আমি যেটা প্রশ্ন করেছিলাম যে 24 পরবর্তী পাকিস্তান মডেলের দিকে ধাবিত হচ্ছে দেশ, 24 পরবর্তী সন্ত্রাস ও জঙ্গিবাদ কায়েম হয়েছে, সংখ্যালঘুরা অনিরাপদ, এই তিনটা অভিযোগ তিনি করেছেন। প্রথম কথা, সংখ্যালঘু ব্যবসা দেখেন, বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তাহীনতা এটা একটা দিল্লির বয়ানের পলিটিক্স, যেটা আওয়ামী লীগ কন্টিনিউ করে যাচ্ছে। এবং আবুল বারাকাতের যদি রিসার্চ দেখেন, একটা বাটপার অর্থনীতিবিদ, যেটা আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, এই দালাল অর্থনীতিবিদও পর্যন্ত দেখিয়েছে গত 30, 40, 50 বছরে আমাদের সংখ্যালঘুরা তাদের জমি জমা, ধন সম্পদ, বাড়িঘর দখলের লার্জ অ্যামাউন্ট 70 থেকে 80% হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা করছে। কিভাবে হইল? আওয়ামী লীগের সময় আপনার মনে আছে, প্রিয়া শাহ নামে এক হিন্দু মহিলা ট্রাম্পের কাছে গিয়ে বিচার দিছে না, যে বাংলাদেশের 3-4 কোটি হিন্দু এখানে অনিরাপদ। তো এটা কার আমলে করছে? কার আমলে? এই যে গত হাজার হাজার হিন্দুরা দেশ ছেড়ে চলে গেছে, বাংলাদেশের 56 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিল কারা? দিল্লির ব্লেসিং পাওয়া সরকার, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, প্রায় 30-35 বছর, 35-36 বছর। তাহলে এই পুরো সময়ে যদি হিন্দুদের সংখ্যা কমে যায়, অনিরাপদ হয়, চলে যায়, কার আমলে হয়েছে? তাদের আমলিত হয়েছে। প্রশাসনে দেখেন, সাবেক যে ডক্টর মোমেন যে ছিল আওয়ামী লীগের ফরেন মিনিস্টার, সে বলেছে না, প্রশাসনে 22 থেকে 26% পর্যন্ত হিন্দু জনগোষ্ঠী আছে। কিভাবে সম্ভব? তাদের জনগোষ্ঠী হচ্ছে 8-9%। তাহলে সিভিল সার্ভিসে তারা কিভাবে এই পরিমাণ সংখ্যায় যায়? এটা কি বৈষম্যের এক্সাম্পল? তাহলে এই বাস্তবতায় দেখতে হবে যে সত্যতা কতটুকু, আর হচ্ছে এর ভিতরে পলিটিক্স কতটুকু। পাকিস্তান মডেলের বিষয় হলো, দেখেন, দিল্লি আওয়ামী লীগকে দিয়ে একটা ফরেন পলিসি আমাদের এখানে এস্টাবলিশ করিয়েছে, যে দিল্লির চোখ দিয়ে আমার ফরেন পলিসি ঠিক করতে হবে। যেভাবে 71 সালে সেই সেপ্টেম্বর-অক্টোবর মাসে 7 দফা চুক্তি চাপিয়ে দিয়েছে যে আমার কোনো ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি থাকতে পারবে না, যে শর্তে ভারত আমাকে সাহায্য করেছে। অতএব সেই দিল্লির চোখ দিয়ে কেন আমি পৃথিবী দেখবো? আমি তো একটা স্বাধীন দেশ। আমি কার সাথে সম্পর্ক করব, কার সাথে করব না, আমি বেইজিংয়ে আগে যাব না মালয়েশিয়াতে আগে যাব না ওয়াশিংটনে যাব, সেটা ডিকটেট করবার মানুষ তো শুধুমাত্র দেশের মানুষ। তারা ডিকটেট করতে পারবে, তারা তারেক রহমানকে বলতে পারবে, এর বাইরে তো কারো বলার সুযোগ নাই। অতএব বাংলাদেশের সভরেন্টির কোয়েশ্চেনে, নিরাপত্তার প্রশ্নে চায়না, তুরস্ক, পাকিস্তান সবার সাহায্য লাগবে। কারণ আমরা একটা হস্টাইল বর্ডারে বাস করছি, যে আমার রাষ্ট্রের অখণ্ডতায় বিশ্বাস করে না, যে এই রাষ্ট্রটাকে স্বাধীন মনে করে না, তার 2 টাকার অ্যাম্বাসেডার ঢোকার পথে আইসব আমার সভরেন্টি নিয়ে কোশ্চেন করতেছে। তার ওই পারে বিজেপির যে ক্লাউন পলিটিশিয়ানরা আছে, কিছু মূর্খ 3য় শ্রেণীর 3rd গ্রেডেড পলিটিশিয়ান, তারা বলে বাংলাদেশকে তার অঙ্গ, তাদের শরীরের অংশের মতো মনে হয়, মানে ভারত মাতার অঙ্গ তারা মনে করে। তাহলে সেই জায়গায় যে দাঙ্গল পতাকা লাগাইছে, অখণ্ড ভারতের রাজনীতি করতেছে, বিজেপির ফ্যাসিবাদ, এগুলো মিলায় প্রতিদিন আমার স্বাধীনতা, সার্বভৌমত্বকে যদি কেউ লঙ্ঘন করবার চেষ্টা করে, আমার এটা রক্ষা করবারও তো আমাকে চেষ্টা করতে হবে। সেটার জন্য যদি বেইজিংয়ের সাথে সম্পর্ক করতে হয়, তুরস্কের সাথে করতে হয়, পাকিস্তানের তৈরি করা J-17 থান্ডার প্লেন কিনতে হয়, আমার দেশের 2 কোটি নাগরিককে যদি ট্রেন করতে হয়, সামরিক প্রশিক্ষণ দিতে হয়, সবই করতে হবে আমার স্বাধীনতা রক্ষা করবার জন্য।